বছর পর স্কুল জীবনে সবচেয়ে প্রিয় বান্ধবী বিদিশার সাথে কথা বলে সামনে মোবাইলটা রাখলো টেবিলে। প্রায় 20 বছর পর বিদিশার সাথে কথা বলে মনটা বেশ প্রফুল্ল হয়ে উঠলেও শুনতে পাচ্ছে শাশুড়ি সুলেখা দেবীর গজগজানি। বুড়ি বয়সেও আধিক্যতা দেখে বাঁচেনি। ঘরে সমস্ত কাজ ফেলে বান্ধবীর ফোনের রসের গল্প মহারানী হচ্ছে। শ্রাবণী এখন এগুলো গা স্বভাব হয়ে গেছে। বিবাহিত জীবনে 2টা বছর এই 40-এর সঙ্গেই তা কেটে গেল। বিয়ের পর থেকে এই সংসারের জন্য কি না করেছে সে। নিজের শরীরের ঘাম এবং রক্তবিন্দু শেষ কণাটা নিংড়ে দিয়েও এতটুকু ভালোবাসা করতে পারেনি সংসারের মানুষগুলোর কাছে। আর শ্রদ্ধা ও সম্মানের কথা উল্লেখ না করাই ভালো। যে মানুষটার হাত ধরে এই ঘরে সংসারে প্রথম প্রবেশ, একজন মানুষ হিসেবে সবার কাছে অত্যন্ত ভালো এবং অমায়িক হিসেবে তিনি সুপরিচিত। প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করবে অভিনব বাবুর মতো মানুষই হয় না। নিজের স্বামী এই ভালো মানুষই হওয়ার গোপন মন্ত্রটা তার অর্ধাঙ্গিনী হিসেবে জানেন একমাত্র শ্রাবণী। বিয়ের পর থেকে 3 মাদকের মন্ত্র হিসেবে দীক্ষিত। অবশ্য অভিনব বাবুর ক্ষেত্রে সংসারের মন্ত্রটা একটু অন্যরকম। সংসারে ঘটে যাওয়া সব অন্যায় দেখেও কিছুই দেখবো না, কিছু শুনবো না, কিছু বলবো না, এই 3 মন্ত্র জবে দিব্যি নির্বিকার চিত্তে এই বিবাহিত জীবনে 2টা বছর কাটিয়ে দিল। এত কিছুর পরেও এতগুলো বছর শুধু নিজের ছেলেটার মুখের দিকে চেয়ে জীবনটা কাটিয়ে দিয়েছে শ্রাবণী। শ্বশুর শাশুড়ি সমস্ত দুর্ব্যবহার মুখ বুঝেও সহ্য করেও এই সংসারকে ভাঙতে দেয়নি। ছেলে সুষ্ঠু মানসিক বিকাশের কথা ভেবে ছেলেটাকে শুধু বড় করে নয়, তাকে একজন মানুষের মতো মানুষ করে তোলায় এখন ওর একমাত্র উদ্দেশ্য। সেই ছোট থেকে মা হিসেবে ছেলে লেখাপড়া, আদর, যত্ন, কোনো কর্তব্যে কোনো ত্রুটি নেই শ্রাবণী। মায়ের তত্ত্বাবধানে ছেলে নিচু হয়ে উঠেছে, লেখাপড়ায় ভীষণ ভালো এবং খুবই মেধাবী। কিন্তু এর পরের একমাত্র নাতি কিছু মাত্র ত্রুটি দেখলে কথা শোনাতে ছাড়ে না সুলেখা দেবীকে। রিজু পরীক্ষায় ভালো ফলাফল করলে তারা সব গৌরবকে বলে বেড়ান, কোন বংশের ছেলে দেখতে হবে তো। রিজু আমাদেরই নাতি, আমাদের রক্ত বইছে ওর শিরায় শিরায়। কিন্তু ছেলে কোনো অন্যায় করলে তখন তার সমস্ত দায়বদ্ধ এসে পড়ে একমাত্র স্বামীর ওপর। মুখ বেঁকিয়ে নাতির সামনে সুধা দেবী আক্ষেপ করে, মায়ের শিক্ষা, মায়ের রক্ত যাবে কোথায়? ওনার ক্ষমতা থাকে নাতির শরীর থেকে শ্রাবণীর রক্তটাই চেটে ফেলে। মা হয়ে নিজের ছেলের জীবনে এক গামলা দুধে একটুখানি চুনার মতো অপ্রয়োজনীয় শ্রাবণী। নাতিকে কোলে বসে আদর করে শ্বশুরমশাই অনন্তবাবু প্রায় বলেন, তুমি আমাদেরই বংশের ছেলে, বুঝেছ রিজু? তোমার শরীরে আমাদের রক্ত বইছে, তুমি আমাদের মতো হবে। সবই গর্ভধার সার্থক করে শুনতে পায় শ্রাবণী। কোন বিশুদ্ধ করণ রক্ত দিয়ে তার বংশের রক্ত পরিশুদ্ধ করা হয়েছে সেই নিয়ে কৌতূহল থাকলেও প্রতিবাদ করার মতো ক্ষমতা একেবারেই নেই ওর। ভীষণ স্বল্পভাষী শান্ত প্রকৃতির শান্তিপ্রিয় মেয়ে। মনে মনে ভগবানকে শুধুই দোষারোপ করে। মুখে প্রতিবাদের ভাষা যখন দাওনি, শোভনীয়টাও অক্ষম করলেই তো পারতে। যাই হোক, স্বামীর প্রার্থনায় খুশি হয়ে দীর্ঘ 20 বছর ওর শোভনীয় বিকল না হলেও এসব কথা উপেক্ষা করার মতো মনোবল ভগবানকে আশীর্বাদ স্বরূপ প্রদান করেছে। সুলেখা দেবীর বঞ্চনা শুনেও ছেলে পড়ার টেবিলে ফোনটা রেখে ঘর থেকে বেরোতে যাবে, পেছন থেকে ডাকলো রিজু। একটু সনিগ্ধ হয়ে জিজ্ঞাসা করলো, তোমায় কে ফোন করেছিল মা?
কখনো তো শিখবে কেউ তোমাকে ফোন টোন করে না। তো মা সামনে উৎফুল্ল হয়ে জবাব দিল, আমার স্কুল জীবনের সবচেয়ে প্রিয় বান্ধবী বিদিশা। জানিস তো, আমরা স্কুলে সব সময় একসাথে থাকতাম, একসাথে টিফিন ভাগ করে খেতাম। আজ কত বছর বাদে ওর গলাটা শুনলাম। উনি কি করেন? তোমার ওই মাসি একজন কলেজের অধ্যাপিকা। এত বছর বাদেও তোমার ওই বান্ধবী তোমায় মনে রেখেছেন। তুমি তো লেখাপড়া তো বেশি ভালো নও, ওনার মতো সম্মানীয় কোনো চাকরিও করো না, অতি সাধারণ একজন হাউস ওয়াইফ। তোমার মতো একজন সাধারণ মানুষকে এত বছর বাদে কারণ মনে রাখবার তো কোনো প্রয়োজন নেই মা। মানুষ মনে রাখে কাকে? যারা লেখাপড়ায় মেধাবী, ভীষণ ভালো চাকরি করে, জীবনে সম্মানের সাথে সুপ্রতিষ্ঠিত তাদের। তোমার মতো একজন তুচ্ছ মানুষ কারোর কাছে মনে রাখার তো আমার যোগ্য বলে মনে হয় না। কি করে উনি একজন কলেজের অধ্যাপিকা হয়ে তোমার মতো একজন বান্ধবীকে মনে রাখলেন? কিছুটা বেদ্রপাত্র হেসেই বলল রিজু। 17 বছরের মেধাবী ছেলেকে কথাটা শুনে স্তম্ভিত হলো শ্রাবণ। মুখের হাসি মিলিয়ে গেল নিমেষে। মনের প্রফুল্লতা যেন নিঃশব্দে বদলে গেল এক রাস জমাট শ্বাসরোধ করা বেদনা। বেশ কিছুক্ষণ পর মানসিক কষ্টটা কিছুটা সামলে ঋতু এসে বলল, আমার মতো একজন তুচ্ছ মানুষকে মনে রাখবার কারণ শুধু একটাই, তোর মাসের মধ্যে আজও বেঁচে রয়েছে মনুষ্যত্ব। ও হৃদয়ে এখনো সহচর ভালোবাসা, আবেগ, এই সূক্ষ্ম অনুভূতিগুলো রয়েছে। শিক্ষার দম্ভই মাসিকে ভালোবাসার সম্পর্কগুলোকে উপেক্ষা করতে, অসম্মান করতে শেখায়নি রিজু। আজ সারাদিন আর কাজে সেভাবে মন বসাতে পারল না শ্রাবণ। এতগুলো বছর যে ছেলের জন্য মুখ বুঝে সব সহ্য করলো, এত কষ্ট, এত আত্মত্যাগ, আজ সেই ছেলের কি এই কথাগুলো ঠিক মেনে নিতে পারছে না মন থেকে। পরিচয় শ্রাবণী এইবারে বউ হলেও সম্মান মর্যাদায় মায়ের স্থান যে ঠিক কোথায় বুঝে নিতে ঠিক অসুবিধা হয়নি বুদ্ধিমান ছেলে। আর সব কাজই কেমন এলোমেলো হয়ে গেছে। আর এই অনুযোগের খেসারত দিতে হলো খাবার টেবিলে। আজ সব রান্নাই হয়েছে বিশাল। এই অপরাধের নিরিখে খাবার টেবিলে যে কি ঝড় বয়ে গেল তা সহজেই অনুমেয় শ্রাবণী শুধু অবাক হয়ে দেখল। ছেলে আর স্বামী বিনা প্রতিবাদে সব দিব্যি মেনে নিল সব কিছুই। যেন স্বামী প্রতিদিনই এমনটাই করে থাকে। এর মধ্যে রিজুর আবার সরস মন্তব্য, মায়ের কোনো কাজেই পারফেকশন নেই একেবারে। কোনো কাজে প্রিপারেশন নেই একেবারে। ডিসকাস্টিং। সুধা দেবী নাতির কথায় সায় দিয়ে বললেন, তোর মা তো বরাবরই এরকম, সাথে কি আর রেগে যায়? সবার সব কথা শুনে শ্রাবণী এবার মৃদু হেসে অভিনব বাবুর দিকে ফিরে সবাই এতক্ষণ এত মন্তব্য করলো আমার আজকের এই অপরাধে তোমার কোনো বক্তব্য নেই? অভিনব বাবু কোনো প্রত্যুত্তর না দিয়ে স্ত্রীর দিকে চোখে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। রবিবারে দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই যখন ভাত ঘুমিয়ে মগ্ন, ফ্রিজে খাবারগুলো ঢুকিয়ে রান্নাঘর সব পরিষ্কার করে শ্রাবণী বসলো একটা গল্পের বই নিয়ে। বেশ জমে উঠেছে গল্পটা। রসভঙ্গির মতোই হঠাৎই বেজে উঠলো কলিং বেল। দরজাটা খুলে দেখলো অনিমেষ মুখার্জি ও তার স্ত্রী রুবেলা মুখার্জি দাঁড়িয়ে আছে বাইরে। তাড়াতাড়ি তাদের ভেতরে এনে বসালো শ্রাবণী। অত্যন্ত ধনী এবং নিঃসন্তান এই দম্পতি পাড়ায় সুনাম এবং সম্মান দুই রয়েছে।
নিজেদের অর্থে অনাথালয় তৈরি করেছে। অনেক অনাথ শিশু আজ আশ্রয় পেয়েছেন সেখানে। সেই অনাথালয় পরিচালনার জন্য নিজেরাই পারিবারিকভাবে অর্থ সংগ্রহ করে। স্বামী যতটুকু পারে অর্থ দিয়ে সাহায্য করে প্রত্যেক মাসে। তা আপনাদের অনাথালয় কেমন চলছে মাসিমা? হাসি মুখে প্রশ্ন করল শ্রাবণী। ভালো, তবে আমাদের এই বার্ধক্যে সব কিছুতে বাধা হয়ে দাঁড়াচ্ছে যেন। শরীরটাও সব সময় ভালো থাকছে না, আর শিশুগুলোর প্রতি একটু অবহেলা হচ্ছে, বেশ বুঝতে পারছি। রান্নার মেয়েটা বাচ্চাগুলোকে আধ খাবার খাইয়ে অর্ধেক খাবার নিজেরাই চুরি করে বাড়ি নিয়ে যাচ্ছে। শিশুগুলো প্রায় আধ করে খেয়ে থাকছে। তাই ভাবছি এমন একজন সুপারভাইজার রাখবো যে সব দিকে আন্তরিকভাবে বাচ্চাগুলোর প্রতি খেয়াল রাখবে, সব কিছু সুষ্ঠুভাবে পরিচালনা করবে, আর শিশুগুলো যেন নিজের প্রাপ্য থেকে বঞ্চিত না হয়, ওদের যেন কোনো কষ্ট না হয়। তোমার যদি এমন কেউ সন্ধানে থাকে তাহলে আমায় একটু জানাবে। অবশ্যই মাসিমা, নিশ্চয় জানাবো। একদিন সন্ধ্যাবেলা ছেলের পড়ার ঘরে রিজু গৃহ শিক্ষককে জানতে গিয়ে ঢুকে সামনে শুনতে পেল ছেলে অঙ্ক কিছু ভুল করায় স্যার বেশ ক্রুদ্ধ হয়ে রিজুকে বকছে। মাথা নিচু করে বসে রয়েছে রিজু, তবে আর না দাঁড়িয়ে চায়ের কাপটা রেখে দরজা বন্ধ করে সেই মুহূর্তে বেরিয়ে এলো ঘর থেকে। স্যার চলে যাওয়ার পর আস্তে আস্তে আবার ঢুকলো ছেলের ঘরে। মাথায় স্নেহের হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে রিজু? স্যারের কাছে কি ঠিক করে বুঝতে পারছো না? তোমায় বলে কি হবে? তুমি এসব বোঝো না জানো? যা জানো না তা নিয়ে কথা বলো না। আজকাল তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন রিজু? আমি তোমার মা, তোমার কাছে সম্মান পাওয়ার কি কোনো আমার অধিকার নেই? সবসময় কেন তুমি আমায় অসম্মান করো? বাড়ির সবাই আমার সাথে খারাপ ব্যবহার করলেও তোমার কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করতেই পারি, তাই না? 100 বার অসম্মান করবো? তুমি তোমার ইন্দ্রিয়ারের বাইরে গিয়ে অবুঝের মতো যদি অশিক্ষিতের মতো প্রশ্ন করো তাহলে অসম্মান করবোই। দাদু ঠাকুমা তোমায় এমনি এমনি বকে না, তুমি কোনো কাজই ঠিক মতো করতে পারো না। আমার সব বন্ধুর মায়েরা কিছু না কিছু জব করে, কত স্মার্ট, ইংরেজিতে কথা বলে, আর তুমি একজন স্বল্প শিক্ষিতা, একজন হাউস ওয়াইফ। ওদের মায়েরা কেমন অনর্গল ইংরেজিতে কথা বলে, তুমি তো সেটাও পারো না। আমার বন্ধুদের কাছে তোমায় নিয়ে গর্ব করে আমার কিছু বলারই নেই। মা হিসেবে তোমাকে আমার পরিচয় লজ্জা করে। ছেলের কথাগুলো শুনে শ্রাবণীর মনে হচ্ছে যেন আর এই পৃথিবীতে ও আর নেই, কোনো মহাশূন্যে নিষ্পথে ভেসে যাচ্ছে। ছেলের মনে ওর প্রতি এত ঘৃণা, এত রাগ, এত বছরের এত ভালোবাসার স্নেহের কি কোনো মূল্য নেই? আজ পরিষ্কারই বুঝতে পারছি রিজু এই বংশেরই ছেলে, এই বংশেরই যোগ্য উত্তরাধিকারী। দাদুর কথায় সত্যি করে আর যোগ্য নাতি হয়ে উঠেছে ঠিক ওদের মতনই। মায়ের লজ্জাজনক রক্তটা শরীর থেকে হয়তো ছেলে নিজেই রক্তটা ছেটে বাদ দিয়ে দিয়েছে এখন। আর না দাঁড়িয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো শ্রাবণ। টেবিলে রাখা ফোনটা তুলে কল করলো রুবেলা দেবীকে। রুবেলা দেবী ফোনটা রিসিভ করতেই শ্রাবণী কখনো কণ্ঠে থেমে থেমে বলল, আপনাদের অনাথ আশ্রমের সুপারভাইজার আমি পেয়ে গেছি মাসিমা। পরের দিন সকালে একেবারে হুলস্থুল কাণ্ড। রিজুর স্কুল বাস এসে ফিরে গেল ঠিক সময় মতো তৈরি হতে পারেনি। স্ত্রী করা স্কুল ড্রেসটা আজ রেডি ছিল না হাতের কাছে। অভিনববাবু অফিসে দেরি হয়ে যাচ্ছে। সকালে চা জলখাবার ঠিক মতো পৌঁছায়নি ডাইনিং টেবিলে।
ঘুম থেকে উঠে অনন্তবাবু খালি পেটে চিরতার জল খাওয়া হলো না, কেউ তৈরি করে রাখেনি আজ। সুলেখা দেবী সকালে ওষুধগুলো খেতেই ভুলে গেলেন, আজকে তো কেউ সেটা সামনে এগিয়ে দেয়নি। সংসারের এত কাজ একা হাতে সেই অপ্রয়োজনীয় অপদার্থ মানুষটাকে যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে সব কাজে আজ বন্ধ করে ঘরে এক বিশৃঙ্খল অবস্থা। চারিদিকে সব জায়গায় ফোন করেও শ্রাবণের কোনো সন্ধান না পেয়ে পুলিশে খবর দিতে বাধ্য হলো অভিনববাবু। ঠিক সেই সময় অনেক খোঁজাখুঁজির পর শ্রাবণীর বইয়ের পাশ থেকে খুঁজে পেল নিজ মায়ের চিঠিটা। শ্রাবণী লিখে গেছে, আজ শুধুমাত্র নিজের কথা ভেবে এত বছর বাদে প্রথম একটা সিদ্ধান্ত নিলাম। আমার দুঃখ একটাই, সিদ্ধান্তটা নিতে বড় দেরি করে ফেললাম। জীবনে এতগুলো বছর খরচ করেও নিজের সর্বস্ব দিয়েও তোমাদের কারো মনের মতো হয়ে উঠতে পারলাম না এক মুহূর্তের জন্য। এমনকি নিজের সন্তানের কাছেও হয়ে উঠতে পারিনি ছোট্ট না। সীতার অগ্নি পরীক্ষার মতো জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হয়, কখনো মেয়ে হয়ে, কখনো স্ত্রী হয়ে, কখনো বাড়ির বউ হয়ে, আবার কখনো মা হয়ে। এই পরীক্ষা দিতে দিতে সত্যি আজ আমি ক্লান্ত। তাই এই অপ্রিয় মানুষটার অবাঞ্ছিত বোঝা বহন করার হাত থেকে তোমাদের চিরতরে মুক্তি দিতে বেরিয়ে পড়লাম আজ বাড়ি ছেড়ে। এমন এক জায়গায় নিজের ঠিকানা খুঁজে দিতে যেখানে একজন মানুষ হিসেবে আমার প্রয়োজন আছে, যেখানে অন্যের পরিচয়ে ভারী মাথা উঁচু নয়, নিজের পরিচয়ের মাথা উঁচু করে বাঁচবার অধিকার আছে। জীবনের শেষ অধ্যায় এমন অসহায় অনাথ শিশুদের মা হয়ে বাঁচতে চায়, যাদের মাতৃত্বে শূন্যে ভাড়ারে একটু ভালোবাসা, একটু স্নেহের আকুতি আছে। আমার মতো অযোগ্য, স্বল্প শিক্ষিত, অবাঞ্ছিত মাকেও যারা সরল মনে শুধু মা বলে ভালোবেসে আঁকড়ে ধরবে, অল্পেতেই যাদের মনে অনেক প্রাপ্তির আনন্দ আছে, তাদের হৃদয়ে নিঃসৃত, নিঃস্বার্থ, নিষ্পাপ মাটাকে হয়তো যেন শান্তি খুঁজে পাবো আমি। আমার সেই শান্তির ঠিকানাটা এতদিনই খুঁজে পেয়েছি আমি, তাই আর খোঁজবার চেষ্টা করো না। আবার জানোই তো, যে মানুষ স্বেচ্ছায় হারিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না।